প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিনে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মিডিয়াতে আসছে যে চায়নাতে এক ধরনের ভাইরাসের সংক্রমণ হয়েছে এবং সেটা সম্ভবত মারাত্মক আকার ধারণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশেরও অনেক সোশ্যাল মিডিয়া বলেন বা মূলধারার কিছু কিছু মিডিয়াতেও এসছে যে এই ভাইরাসটা খুবই মারাত্মক, নানা ধরনের সতর্কতা নিতে হবে, এই ধরনের জিনিসপত্র আমাদের সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে সয়লাভ হয়ে গেছে। তো আসলে এই ভাইরাসগুলো কি ধরনের এবং তাদের আসলেই কতটুকু ক্ষতি করার ক্ষমতা আছে বা তারা আসলেই কি নতুন কোনো ভাইরাস কিনা, এই সমস্ত বিষয় নিয়ে একই সঙ্গে একটা প্যান্ডেমিক বা মহামারী হলে সেই মহামারীর প্রস্তুতি কীরকম হয়, কোভিড পরবর্তী সময়ে আমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছি এবং সারা পৃথিবী কীভাবে প্রস্তুতি হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আসলে আমরা আলোচনা করব। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। স্টুডিওতে আমার সঙ্গে আছেন ডক্টর জাকিউল হাসান, যিনি একজন গবেষক, প্যান্ডেমিক সায়েন্সেস ইনস্টিটিউট, অক্সফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্যে তিনি এখন কাজ করছেন, তার পিএইচডির গবেষণা। এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন ডক্টর ফজলে রাব্বি চৌধুরী, তিনি মেডিসিন এবং ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, ইন্টারনাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ডক্টর জাকি এবং ডক্টর ফজলে রাব্বি, আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ এবং ধন্যবাদ চ্যানেল 24-কে। জি, আমি ডক্টর জাকিউল হাসান আপনাকে দিয়ে শুরু করতে, সেটা হচ্ছে আমি প্রথমে একদম সহজ একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে এখন যে ভাইরাসগুলো নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষত HMPV একটা নাম আমরা বারবার শুনছি এবং এর সাথে কিছু রিও ভাইরাস, এরকম নামগুলো শুনছি। এই ভাইরাসগুলো আসলে কি ধরনের ভাইরাস? ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। প্রথমে HMPVর কথা বলি। HMPV যেটা হচ্ছে হিউম্যান মেটানিমো ভাইরাস, এটা একটা আমরা বলি রেসপিরেটরি ভাইরাস, অর্থাৎ এটা শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে, এরকম একটা ভাইরাস, যেটা নতুন ভাইরাস না। এই ভাইরাসটা আগেও ছিল, বাংলাদেশেও এই ভাইরাসটা আগেও ডিটেক্টেড হয়েছে এবং সারা পৃথিবীতে অনেকগুলো দেশেই এই ভাইরাসটা রুটিনলি সার্কুলেট করে, অর্থাৎ রুটিনলি পাওয়া যায়। নতুন কিছু না, এটা নতুন ভাইরাস না। এবং আপনি যে আরেকটা ভাইরাসের কথা বললেন, রিও ভাইরাস, এটাও নতুন ভাইরাস না। এটা 1950s দিক থেকেই বিভিন্ন জায়গায় ডিটেক্টেড হয়েছে। তবে বাংলাদেশে সরকারের যে রোগতত্ত্ব গবেষণা এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান আছে, সেটা বাংলাদেশের ডিটেকশনের খবর দিয়েছে রিও ভাইরাস, বা এটাকে আমরা বলি রেসপিরেটরি এন্টারিক অরফান ভাইরাস। তবে এটাও নতুন ভাইরাস না। বাংলাদেশে হয়তো প্রথমে ডিটেক্টেড হয়েছে, বাট অবশ্যই নতুন ভাইরাস। বাংলাদেশে কি এটা নতুন? বাংলাদেশে প্রথম শনাক্ত হয়েছে আর কি। আচ্ছা, সেই জন্য এটা আসলে নোটিফাই করা হয়েছে, কিন্তু এটা দেখে অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা মারাত্মক কিছু, সেই জন্য নোটিফাই করা হয়েছে। এটা আমাদের IDCR থেকেও বলা হয়েছে যে এটা মানে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এবং যে 5 জন রোগীতে এটা শনাক্ত হয়েছে, এটা একটা গবেষণার অংশ হিসাবে এটা শনাক্ত করা হয়েছে, এবং যে 5 জনের শরীরে এটা পাওয়া গেছে তারা সবাই সুস্থ আছে। আর HMPVর ব্যাপারে আরেকটা কথা জাস্ট বলতে চাই, সেটা হচ্ছে যে এইটা অন্য যেমন আমাদের যে শ্বাসতন্ত্রের ভাইরাসগুলো আছে, যেমন ফ্লু ভাইরাস, RSV ভাইরাস, এই ভাইরাসগুলোর মতোই একটা ভাইরাস, যেটা এখন অনেক জায়গায় বলা হচ্ছে যে একটু সার্কুলেশন বেড়েছে, কিন্তু আমাদের আসলে বেস লাইন যেহেতু ডেটা নাই, যে আমরা বলতে পারছি না যে এটা আসলে ইনক্রিজ সার্কুলেশন কিনা। তবে WHO যে স্টেটমেন্ট গত সপ্তাহে, সেটা ক্লিয়ারলি বলেছে যে আসলে এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এটা আমরা প্রতি বছর যেমন এই সময়ে একটু বাড়ে দেখা যায়, সেটারই একটা পার্ট। আচ্ছা, ডক্টর ফজলে রাব্বি চৌধুরী, আপনার কাছে একটু আসতে, সেটা হচ্ছে যে এই যে ভাইরাসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি, HMPV কিংবা রিও ভাইরাস, এই ভাইরাসগুলো থেকে আসলে কি ধরনের উপসর্গ দেখা দিতে পারে রোগীদের ক্ষেত্রে? জি, ধন্যবাদ। আমরা সাধারণত সাধারণ সর্দি কাশি জ্বর যেটা বলে থাকি, অনেকে এটাকে কমন ফ্লু বলে থাকেন বা কমন কোল্ড বলে থাকেন। এই ধরনের সাধারণ সর্দি কাশি জ্বর হবার প্রবণতা তাপমাত্রার সাথে সম্পর্কিত বা ঋতুর সাথে সম্পর্কিত। এবং আমাদের বাংলাদেশের মতো যে ট্রপিক্যাল দেশগুলো আছে, এইসব দেশে সাধারণত মার্চ এপ্রিল মাসে এবং নভেম্বর ডিসেম্বর মাসে আপনি দেখবেন সবাই আমরা অনেকেই একটা ফ্লুতে আক্রান্ত হই। এই সময় একটু জ্বর আসে, নাক দিয়ে পানি পড়ে, একটু কাশি হতে পারে, গায়ে ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে। তাহলে এই ধরনের এবং কাশিটা এমন যে
এটা আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টকে ইনভলভ করে, মানে শ্বাসতন্ত্রের উপরের দিকের অংশকে ইনভলভ করে। এটা সাধারণত নিচের দিকে যায় না বা নিউমোনিয়া করে না, যদি না কোনো রিস্ক ফ্যাক্টর থাকে। তাহলে এই ধরনের সাধারণ সর্দি কাশি জ্বর এটা বেশ কয়েকটা ভাইরাসই করে থাকে। যে উপসর্গগুলো আমি বললাম, এটা উপসর্গগুলো প্রত্যেকটাই কাছাকাছি। তার ভেতরে আমাদের এই যে HMPV ভাইরাসও রয়েছে, এটার সাথে রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস যেটা বাচ্চাদেরকে বেশি সংক্রমণ করে। এছাড়া মিক্সো ভাইরাস, প্যারামিক্সো ভাইরাস, এগুলো সবগুলোরই একটা ভাইরাসের গোষ্ঠী রয়েছে যারা এই সাধারণ সর্দি কাশি জ্বর বা কমন কোল্ড করে থাকে, এবং এটা এই সময়গুলোতেই এটার প্রাদুর্ভাব বেশি দেখা যায়। সুতরাং এটা নিয়ে আলাদা খুব উপসর্গ নাই, এটা একটা উপসর্গের একটা মিশ্রণ বলতে পারেন, যেখানে রোগীদের একটু জ্বর, সর্দি কাশি, নাক দিয়ে পানি পড়া, গায়ে ব্যথা এরকম হয়, এবং সাধারণত এটা নিজে নিজে থেকেই ভালো হয়ে যায়। 5 থেকে 7 দিনের ভেতরে নিজেই ভালো হয়ে যায়। জি, অনেক ধন্যবাদ ডক্টর জাকিউল হাসান। তাহলে এই যে এটা নিয়ে এত ধরনের কথাবার্তা, বিশেষত সোশ্যাল মিডিয়াতে বা কোনো অন্যান্য মিডিয়াতে, এটা নিয়ে এত আলোচনার কারণটা কি? আসলে চায়নাতে আউটব্রেক হয়েছে এরকম কথা বলা হচ্ছে, এই বিষয়গুলো কোত্থেকে আসলো তাহলে? এই কথাগুলো কেন আসছে? ধন্যবাদ। আমরা যেহেতু খুব রিসেন্ট অতীতে কোভিড মহামারীর যে স্মৃতি সেটা এখনো আমরা ভুলতে পারি নাই, সুতরাং যে কোনো নতুন ভাইরাসের আগমন অথবা যে কোনো মানে এক্সেস সার্কুলেশন অফ নতুন কিছু, সেটা আমাদেরকে আতঙ্কিত করে। এবং যেহেতু এই ভাইরাসটার কথা চায়না থেকে এসেছে, সেটাও একটা আতঙ্কের কারণ হতে পারে। যে এটার আরেকটা কারণ হচ্ছে যে চায়না থেকে সবসময় হয়তো তথ্য সহজভাবে পাওয়া যায় না। তবে আমার কাছে মেজর যেটা মনে হয়, এবং আমি এখানে গুরুত্ব দিব, যে বিজ্ঞানসম্মত এবং সঠিক তথ্য মানুষকে জানানো খুবই জরুরি, যাতে মানুষ অহেতুক আতঙ্কিত না হয়। যেটা আমরা কোভিডের সময় দেখেছি, মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন। মানে এই ক্ষেত্রে চ্যানেল 24-কে ধন্যবাদ, তারা সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এবং আমি বলবো আমাদের সরকারি যেসব প্রতিষ্ঠান আছে তারাও যাতে নিয়মিত মানুষকে সঠিক তথ্য এবং আপডেট রেগুলারলি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে সম্ভবত এই যে ভুল ধারণা নিয়ে মানুষ হয়তো আতঙ্কিত হয়ে আছে। আবার এটার একটা খারাপ দিক হচ্ছে আতঙ্কিত হচ্ছেন অনেকে, কিন্তু হয়তো মানছেন না। সেটাও তো একটা সমস্যা, যে আতঙ্কিত হয়ে কিন্তু আমি দেখছি না যে অনেকেই মাস্ক পরছেন, সেটাও কিন্তু হচ্ছে, সেটাও করছে না। এবং সেক্ষেত্রে দরকার আছে কিনা আসলে এই ধরনের সতর্কতার? অবশ্যই দরকার আছে। এবং ডক্টর ফজলে রাব্বি যেটা বললেন আর কি, এটা যেহেতু শ্বাসতন্ত্রের রোগ এবং আমরা যে কমন সিমটম দেখি, এবং আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো থেকেও বলা হয়েছে যে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আমাদের যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। মাস্ক পরা, ক্রাউডেড প্লেস অ্যাভয়েড করা, যদি কারো সর্দি কাশি হয় অন্যদের থেকে একটু আলাদা থাকা, হাত ধোয়া যাতে সর্দি কাশি পড়ে বা যাদের আসছে, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া, এই স্বাস্থ্যবিধিগুলো আমাদের মেনে চলতে হবে যাতে এই রোগটা অতিরিক্ত না ছড়ায়। জি, ডক্টর ফজলে রাব্বি, আবার আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে এই যে স্বাস্থ্যবিধিগুলোর কথা আমরা বলা হয়ে থাকে, এটা তো একটা গবেষণা হয়েছিল যদ্দূর আমার মনে পড়ে, সেটা কোভিডের সময়। সে সময় দেখা গিয়েছিল যে কোভিডের যে স্বাস্থ্যবিধিগুলো আমরা মানছিলাম, সেটার কারণে কিন্তু রেসপিরেটরি ইনফেকশনগুলো সেটা কমে গিয়েছিল। আমার স্পেসিফিক মনে নাই যে গবেষণাটা কারা করেছেন, কিন্তু এরকম একটা গবেষণা প্রতিবেদন আমরা দেখেছিলাম। তো যখনই কোনো ধরনের এই ধরনের একটা যেই কোনো ভাইরাসই হোক না কেন, সেটা যখন আউটব্রেক হয়, তখন এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার ব্যাপারে আপনারা কি ধরনের জোর দিয়ে থাকেন? জি, ধন্যবাদ। আমি এটাতে যাওয়ার আগে একটু সাপ্লিমেন্ট করতে চাই জি, অবশ্যই। ডক্টর জাকিউলের সাথে, যে প্রথম আসলে চীনা এই ধরনের ভাইরাল নিউমোনিয়াগুলো যখন হয়, তখন প্রত্যেকটা দেশের একটা কনসার্ন থাকে যে ভাইরাল নিউমোনিয়া হয়ে হাসপাতালে ভর্তির প্রবণতা বেড়ে যাচ্ছে কিনা, হাসপাতালের উপরে কোনো চাপ সৃষ্টি হচ্ছে কিনা। তো চায়না সরকার প্রথমে বলেছিল যে তাদের হাসপাতালগুলোতে তারা বেশ কিছু HMPV ভাইরাস দ্বারা আক্রান্ত নিউমোনিয়ার রোগী দেখতে পাচ্ছে। কিন্তু পরবর্তীতে তারা আবার যখন তথ্য-উপাত্ত ক্যালকুলেট করলো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন আরো তথ্য-উপাত্ত জানতে চাইলো, তখন তারা আসলে
বলল যে না, এটা সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে, হাসপাতালে এখনো পর্যন্ত এই ধরনের ওভারওয়েলমড হয়ে যায়নি, রোগী ভর্তি হয়ে যায়নি। এবং আহ, আসলে বাস্তবে বরং এই বছর HMPV দ্বারা আক্রান্ত রোগীর সংখ্যা তাদের গত বছরের চেয়ে কম রয়েছে এখনো সার্ভিলেন্স অনুযায়ী। এবং আমরাও কিন্তু আমাদের হাসপাতালে আমরা প্রচুর ফ্লু রোগী দেখছি, যেটা আমরা প্রতি বছর দেখে থাকি, কিন্তু আমরা কিন্তু এটা নিয়ে ভর্তি হচ্ছে এরকম হাসপাতালে এরকম কোনো চিত্র আমি দেখতে পাচ্ছি না, জাস্ট একটু অ্যাসিওর করার জন্য। জি জি আর অবশ্যই। দ্বিতীয় যে বিষয়টি আপনি বললেন, এটা একেবারে বেসিক পাবলিক হেলথ মেজার। মানে আসলে রোগের চিকিৎসা করাটা তো সমাধান না, বরং রোগটা যাতে না হয় সেটাই হলো আসল আসল সমাধান। এবং এটা আপনি সত্যিই বলেছেন, একটা গবেষণা যেটা বললেন, এটা ল্যান্সেটেরও একটা গবেষণা ছিল, এবং ICDD-এরও গবেষণা বাংলাদেশ কেন্দ্রিক। তারা দেখিয়েছিলেন যে শুধুমাত্র 22-23 এই সময়ে আমরা হ্যান্ড হাইজিনটা মেনে চলার কারণে, এই বা স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে শ্বাসতন্ত্রের সংক্রমণ ছাড়াও বাচ্চাদের পেটের পীড়া অনেকাংশে কমে গিয়েছিল, সিগনিফিকেন্টলি কমে গিয়েছিল। কারণ ওই যে আমরা বারে বারে হাত ধুইতাম, জনসমাগম স্থলে গেলে মাস্ক ব্যবহার করতাম, এবং রেসপিরেটরি হাইজিন, যেটা মানে কাশি হলে বা জ্বর হলে সর্দি হলে বাসায় অবস্থান করতাম। এই তিনটা কারণে মানার কারণে, এবং মারা এটা যখন মানা শুরু করে দিয়েছিলেন কোভিডের সময়, সিগনিফিকেন্টলি পেটের সংক্রমণ বা অন্ত্রের সংক্রমণ এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ কমে গিয়েছিল। তো আমি চিকিৎসক হিসাবে আপনার সাথে সুর মিলিয়ে আমি আবারও এটার উপরে জোর দিতে চাই, যারা কোমরবিডিটিস আছেন, বিশেষ করে যাদের বয়স 65 বছরের ঊর্ধ্বে, যারা কিডনি ট্রান্সপ্লান্টের পেশেন্ট, যাদের আগে থেকে অ্যাজমা ব্রঙ্কাইটিস আছে, যারা ক্যান্সারের পেশেন্ট, এই মুহূর্তে কেমোথেরাপি পাচ্ছেন, দীর্ঘদিন ধরে যারা স্টেরয়েড পাচ্ছেন বা রিউমাটোলজিক্যাল ড্রাগ পাচ্ছেন, যাদের একটা বড় ধরনের সার্জারি হয়েছে রিসেন্টলি, এই ধরনের যারা ইমিউনোসাপ্রেসড, যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল, তাদেরকে এই সময়ে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। জি, ডক্টর জাকিউল হাসান, এবারে আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে আমরা তো এখন যে ভাইরাসগুলো আছে সেগুলো নিয়ে কথা বললাম, এবারে আমরা আমাদের যে অভিজ্ঞতা বিশেষত কোভিডের সময়, সেই অভিজ্ঞতার আলোকে একটু জানতে চাই যে আমাদের একটা অতিমারি বা প্যান্ডেমিককে মোকাবেলার সক্ষমতা বিশ্বব্যাপী কি ধরনের বেড়েছে এই কোভিড মোকাবেলার পরে, বা তারা নতুন করে কি কি ব্যবস্থা নিয়েছেন? থ্যাংক ইউ। আমরা জানি যে কোভিড মহামারীটা আমাদের শুধুমাত্র যে মর্টালিটি বা আমরা দেখেছি যে একটা ম্যাসিভ ইম্প্যাক্ট ছিল আর কি। এর মধ্যে যেমন অনেক মানুষকে আমরা হারিয়েছি, কিন্তু সাথে সাথে একটা বড় ফাইন্যান্সিয়াল আমাদের ইম্প্যাক্টও হয়েছিল আর কি। অর্থনৈতিকভাবে সারা বিশ্ব অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এরপর থেকেই ভবিষ্যৎ মহামারীর প্রিপারেশনের জন্য গ্লোবালি অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এর মধ্যে একটা বড় ইনিশিয়েটিভ হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যে ভবিষ্যতে মহামারী করতে পারে এরকম প্রায়োরিটি প্যাথোজেন আইডেন্টিফাই করা, এবং সেটার জন্য প্রস্তুতি হিসাবে তাদেরকে ফলো করা এবং প্রস্তুতি হিসাবে যেমন একটা বড় কাজ হচ্ছে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই প্রায়োরিটি প্যাথোজেনগুলোর জন্য ভ্যাকসিন, ট্রিটমেন্ট এবং ডায়াগনস্টিক ডেভেলপ করা। আমি যতদূর জানি যে আপনি যেখানে যে সেন্টারে কাজ করছেন এখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, সেখানে এই ধরনের একটা বড় গবেষণা হচ্ছে। হ্যাঁ, এবং এই প্যান্ডেমিকের পরপরই অক্সফোর্ড ইউনিভার্সিটি এই প্যান্ডেমিক প্রিপেয়ারনেসের পার্ট হিসেবে তারা একটা ইনস্টিটিউট করেছে, এটাকে বলে প্যান্ডেমিক সায়েন্সেস ইনস্টিটিউট, যেখানে আমি এখন কাজ করছি। এবং গ্লোবাল ইনিশিয়েটিভগুলোর সাথে এই প্যান্ডেমিক সায়েন্সেস ইনস্টিটিউটও কাজ করছে। এই প্রায়োরিটি প্যাথোজেনগুলো নিয়েই তারা কাজ করছে, যাতে এগুলোর জন্য ভ্যাকসিন, ট্রিটমেন্ট এবং ডায়াগনস্টিক ডেভেলপ করা যায়। এইটার মধ্যে কোন কোন প্যাথোজেন আছে একটু যদি বলতেন। প্রায়োরিটি প্যাথোজেনগুলোর মধ্যে WHO 2018-এ একটা প্রায়োরিটি প্যাথোজেন লিস্ট করেছিল। এর মধ্যে এই প্যাথোজেনগুলোর মধ্যে আছে আমাদের কিছু আছে যেগুলো আগে থেকেই ছিল, যেমন লাসা ফিভার, এখানে আছে ইবোলা ভাইরাস যেটা ওয়েস্ট আফ্রিকাতে আউটব্রেক করেছিল, মার্স করোনা ভাইরাস আছে, এরপরে আমাদের নিপা ভাইরাস আছে, নিপা এবং হেনিপা ভাইরাসেস, এবং আমরা যে কোভিড মহামারী দেখলাম COVID-19 আছে, ক্রিমিয়ান হিমোরেজিক ফিভার বলে CHFP আছে, এবং আরেকটা প্যাথোজেন আছে এটাকে বলে ডিজিজ এক্স, অর্থাৎ আননোন ভাইরাস, যেটার জন্য হচ্ছে এখন বিশ্ব প্রস্তুতি নিচ্ছে। তো প্রস্তুতির একটা অংশ হিসাবে পরে 2023-তে লাস্ট ইয়ার অ্যাকচুয়ালি WHO
একটা ডিফারেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে, সেটা হচ্ছে যে ভাইরাল ফ্যামিলি অ্যাপ্রোচ। এখানে ডাব্লিউএইচও ভাইরাল যে ফ্যামিলিগুলো আছে তাদের মধ্যে থেকে যেসব ফ্যামিলির ভাইরাসের প্যান্ডেমিক পটেনশিয়াল আছে ওই ভাইরাল ফ্যামিলিগুলোকে তারা প্রায়োরিটাইজ করার চেষ্টা করছে এবং প্রত্যেকটা ফ্যামিলি থেকে একটা করে প্রোটোটাইপ ভাইরাস নিয়ে তারা সেটার এগেনস্টে ডায়াগনস্টিক ভ্যাকসিন এবং ট্রিটমেন্ট প্রিপেয়ার করে রাখার জন্য কাজ করছে, যাতে ওই ফ্যামিলির অন্য যে কোনো ভাইরাস যদি ইমার্জ করে, নতুন কোনো ভাইরাস মডিফাই করেই হয়তো ব্যবহার যাতে ওই টেকনোলজিটা ব্যবহার করা যায় আর কি। এবং আরেকটা ইনিশিয়েটিভ পাশাপাশি নেওয়া হয়েছে, এটাকে বলে 100-day মিশন, যেটার আইডিয়াটা হচ্ছে যে কোনো আমরা দেখেছি যে কোভিড-19 মহামারীর সময় প্রথম 100 দিন খুবই ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যেই বেশিরভাগ ট্রান্সমিশনটা হয়। যদি আমরা ট্রান্সমিশনটা 100 ডের মধ্যে কাট করে ফেলতে পারতাম, কমায় ফেলতে পারতাম, তাহলে কিন্তু এই মানে এই যে আমরা যে ম্যাসিভ মানুষ যে ইনফেক্টেড হয়েছিল সেটা কিন্তু কমায় ফেলতে পারতাম। তো এই 100 ডে ইনিশিয়েটিভটা ডাব্লিউএইচও এবং G7 লিডারদের সাথে সেপি ফান্ডেড একটা প্রোগ্রাম, যেখানে প্রথম 100 দিনের মধ্যে আইডিয়াটা হচ্ছে যে ভ্যাকসিন, ট্রিটমেন্ট এবং ডায়াগনস্টিক রেডি করা, যাতে এটাকে পরে ম্যাসিভ ম্যানুফ্যাকচারিং বা স্কেলে করা যায়। তো দিজ আর মোর লাইক গ্লোবাল ইনিশিয়েটিভ। আর একটা ইনিশিয়েটিভের কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখেছি কোভিড মহামারীতে আমাদের ভ্যাকসিন ডেভেলপ করা হয়েছে উইথ আ ম্যাসিভ স্পিড, লাইক উইথিন আ ইয়ার আমরা কোভিডের ভ্যাকসিন পেয়েছি, কিন্তু গরিব দেশগুলোতে কিন্তু গরিব দেশগুলোর মানুষগুলো কিন্তু এই ভ্যাকসিনটা অ্যাক্সেস করতে পারে না। এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, যে এই যে ভ্যাকসিন ইনইকুয়ালিটি, এইটা আমরা একটু আলোচনা করব আলাদা করে। হ্যাঁ, জাস্ট আমি যে আরেকটা ইনিশিয়েটিভের কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে এই ইনইকুয়ালিটি কমানোর জন্য কিন্তু একটা ইনিশিয়েটিভ নিয়েছে গ্লোবালি, সেটা হচ্ছে যে প্যান্ডেমিক ট্রিটি, যেটা মোর লাইক আ লিগাল ফ্রেমওয়ার্ক, যেখানে সবাই যাতে এই প্যান্ডেমিকের যে সায়েন্সের যে সুবিধা সেটা যাতে সব কান্ট্রি, সব মেম্বার স্টেট সমভাবে পায়, সেটার জন্য এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। জি, ডক্টর ফজলে রাব্বি, আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে এটা তো আমরা বৈশ্বিক যে প্রস্তুতি সেটার কথা জানলাম, কিন্তু বাংলাদেশে এই কোভিড পরবর্তী সময়ে এই ধরনের কোনো প্রস্তুতি, ইনিশিয়েটিভ এরকম কি হয়েছে? আমাদের আসলে আমাদের মুশকিল যেটা হলো, আমাদের তথ্য উপাত্তের এত ঘাটতি থাকে যে আমরা নিজেরাও বুঝতে পারি না আমরা কখন কোন ভাইরাস বা কোন ব্যাকটেরিয়ার সংক্রমণের মধ্যে পড়ছি। যেমন ঠিক চায়না যেমন তার দেশের কথা, HMPVর কথা বলছে, চায়নার সাথে তার দেশে মাইকোপ্লাজমা নিউমোনি বলে একটা ব্যাকটেরিয়া, সেটাও অনেক বেশি তারা দেখতে পাচ্ছে, এরকমও একটা পূর্বাভাস আছে। আমাদের মুশকিল হলো আমাদের যে প্রতিষ্ঠানগুলো এটার জন্য ম্যান্ডেট প্রাপ্ত, যেমন আইডিসিআর আসলে তারা বলে যে তাদের সার্ভিলেন্স সিস্টেম আছে, সেন্টিনেল সার্ভিলেন্স তারা করে, কিন্তু এই 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 সার্ভিলেন্সের তথ্যগুলো চিকিৎসক হিসাবে কখনো আমাদের কাছে পৌঁছায় না। আমি জানি না, আমার কলিগদেরও কিন্তু এই অবস্থা। তো আপনি যদি বেঞ্চ টু বেড এটা লিঙ্ক না করতে পারেন, শুধুমাত্র সার্ভিলেন্স করলে, আর সার্ভিলেন্সের তথ্য যদি আপনি এটা না ডিসিমিনেট করেন, আমাদের কাছে না পৌঁছায়, টাইমলি পৌঁছাতে হবে। মানে 2022 সালের তথ্য তো আমাকে এখন দিয়ে লাভ হবে না। সুতরাং এটা আমাদের একটা বড় ঘাটতি এখানে। এই যে সরকারি প্রতিষ্ঠান, যেটা বিশেষ করে আমি আইডিসিআর এর কথাই বলবো, যে তাদের এখনো এই কোঅর্ডিনেশন গুলো বা ইয়েগুলো উঠেনি। ইনফ্যাক্ট আসলে ICDDRB যদি আইডিসিআর কে সাপোর্ট না করে, আমার খুব সন্দেহ আছে আইডিসিআর কতটুকু চলতে পারবে বা কতটুকু তথ্য দিতে পারবে। তো আমাদের দেশে এই তথ্যের ঘাটতির জায়গায় কাজ করার একটা বড় সুযোগ আছে। তবে এটাও ঠিক যে কোভিডের সময়ে কোভিড প্রস্তুতি মোকাবেলা করতে গিয়ে আমাদের কিন্তু অনেক PCR মেশিন কেনা হয়েছে, আমাদের অনেক জায়গায় অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে, কিভাবে অক্সিজেন জেনারেট করা যায়, অনেক হাসপাতালে জেনারেটর রয়েছে, সেন্ট্রাল লাইন অক্সিজেন স্থাপন করা হয়েছে, ডক্টরদের প্রচুর ট্রেনিং ও সময় দেওয়া হয়েছিল। আপনি জানেন যে আইসিইউর প্রিপেয়ারনেস হিসাবে ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় প্রচুর আইসিইউ বেড স্থাপন করা হয়েছে, এগুলোর জন্য ম্যান পাওয়ার নেওয়া হয়েছে, অ্যানেস্থেসিস্ট থেকে শুরু করে নার্সেস থেকে শুরু করে। সুতরাং একটা কাঠামো রয়েছে কোভিডের কারণে, সেই কাঠামোটার আসলে রেগুলার ট্রেনিং, রিট্রেনিং করা প্রয়োজন। এবং এই যে প্যান্ডেমিক প্রিপেয়ারনেস বা প্রস্তুতির একটা নিজস্ব স্টাইল আছে এই ট্রেনিংগুলোর, এটা কমিউনিকেট করার একটা নিজস্ব ভাষা আছে, সেইগুলোর উপরে আমি মনে করি সরকার জোর দিলে আমরা যে একান্ত খুব বিপদে পড়ে যাব তা নয়। মোটামুটি কোভিডের কারণে অ্যাটলিস্ট রেসপিরেটরি
মানে শ্বাসতন্ত্রে সংক্রমণ করে যে ভাইরাসগুলো, সেগুলো প্রতিরোধ করার জন্য আমাদের মোটামুটি একটা ইনফ্রাস্ট্রাকচার বা বেসলাইন জিনিস রয়েছে। আরেকটা জিনিস, ভ্যাকসিনের যে প্রসঙ্গটি আপনি বললেন, আপনি জানেন যে আমরা ভ্যাকসিন ডেলিভারিতে কিন্তু চ্যাম্পিয়ন। আমাদের যে ইপিআই প্রোগ্রাম আছে এবং আমাদের ইপিআই মাঠ কর্মীরা যদি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে প্রতি বছর এটার জন্য প্রশংসা করে, এবং আমরা কিন্তু খুবই কুইক 85%-এর বেশি জনগোষ্ঠী কাভার করতে পারি ভ্যাকসিনের। তো সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের রয়েছে। তবে আমি আপনার সাথে একমত যে নতুন ভ্যাকসিন আবিষ্কার করা বা আবিষ্কারে অংশগ্রহণ করা বা ভ্যাকসিন কেনার মতন অর্থনৈতিক অবস্থা, এটা আসলে আরেকটা ভিন্ন চ্যাপ্টার। কিন্তু ভ্যাকসিন আসলে সেটা রোল আউট করার কিন্তু আমাদের এক্সেলেন্ট সক্ষমতা রয়েছে। জি, সো পজিটিভ নেগেটিভ দুটো দিকই রয়েছে এবং কাজ করার অনেক সুযোগ আছে এখানে। জি, আমাদের একটা ছোট বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে এসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে কিভাবে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করতে পারে, আবার এই গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্যগুলোকে নিয়ে যারা ক্লিনিশিয়ান আছেন তাদের সঙ্গে একটা অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু বিরতির পর কথা বলবো। আজকে আমরা কথা বলছিলাম সাম্প্রতিক যে ভাইরাসগুলো নিয়ে কথা হচ্ছে সেটা এবং আমাদের প্রস্তুতি কি সেটা নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর জাকিউল হাসান, গবেষক, প্যান্ডেমিক সায়েন্স ইনস্টিটিউট, অক্সফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্য, এবং একই সাথে ডক্টর ফজলে রাব্বী চৌধুরী অনলাইনে আছেন আমাদের সাথে। তিনিও মেডিসিন এবং ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে এই আমাদের যে প্রস্তুতি সারা বৈশ্বিক এবং বাংলাদেশের কী ধরনের প্রস্তুতি সেটা নিয়ে একটা বিষয় এসছে, সেটা হচ্ছে যে সার্ভিলেন্স সিস্টেম বা নজরদারি ব্যবস্থা গড়ে তোলা। এবং ডক্টর ফজলে রাব্বী বলছিলেন যে আমাদের যে সরকারি প্রতিষ্ঠান আছে তাদের যে ডেটা বা তথ্যগুলো সেটা আসলে ক্লিনিশিয়ান বা যারা আসলে এই রোগ নিয়ে কাজ করছেন তাদের পর্যন্ত সঠিক সময় পৌঁছচ্ছে না। তাহলে এই যে সার্ভিলেন্স সিস্টেমটা, এটা নিয়ে আপনি যদি একটু বলেন যে এটার একটা রোল মডেল কি হওয়া উচিত বা বৈশ্বিক প্রেক্ষাপটে বা উন্নত দেশগুলোতে এটা কিভাবে কাজ করে। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে প্যান্ডেমিক প্রিপেয়ারনেসের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট বা এলিমেন্ট হচ্ছে এই সার্ভেলেন্স সিস্টেম ডেভেলপ করা। ধরেন আমরা এখন বলছি যে HMPV-র কথা, যে HMPV ডিটেক্টেড হয়েছে, কিন্তু HMPV আসলে নর্মালি প্রতি বছরই আমরা পাই, কিন্তু এটা বেড়েছে না কমেছে এটা আমরা কিভাবে জানবো যদি আমাদের একটা সার্ভেলেন্স সিস্টেম না থাকে, আমাদের বেসলাইন ডেটা না থাকে। 2024 সালে 100 জন হয়েছিল, আজকে 200 জন হলো, তখন আমি বুঝতে পারবো যে আসলে এটা বেড়েছে। হ্যাঁ, এবং এটা জানার জন্য আমাদের একটা কন্টিনিউয়াস সার্ভেলেন্স সিস্টেম থাকা দরকার। 2 নাম্বার হচ্ছে যে এই সার্ভেলেন্স সিস্টেমটা রিয়েল টাইম হতে হবে। ধরেন আমি আজকে একটা পেশেন্ট দেখলাম, তার ডেটা যদি 7 দিন পরে আমি সামারি করি তাহলে এটাকে আমার রিয়েল টাইম অ্যাকশনে এইটা হেল্পফুল না। তো এই জন্য এখন যেটা করা হচ্ছে এবং আমাদের চ্যালেঞ্জ যেটা বাংলাদেশে, সেটা হচ্ছে আমাদের কোনো ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম নাই। সবকিছু হাতে লেখা, সবকিছু হাতে লেখা, এবং আমরা হসপিটালগুলো থেকে কোনো রিয়েল টাইম রিপোর্ট পাই না যে এই হসপিটালে এতগুলো পেশেন্ট সে নর্মালি রেসপিরেটরি বা সর্দি কাশি নিয়ে ভর্তি হয়েছে। এই ডেটা যদি ইলেকট্রনিক্যালি কালেক্ট করা যেত তাহলে আমরা একটা রিয়েল টাইম সিগন্যাল পেতাম যে HMPV অ্যাক্টিভিটি বেড়ে গেছে অথবা শ্বাসতন্ত্রের রোগে মানুষ বেশি আসতেছে। ইভেন অন্য যে কোনো এপিডেমিক ক্ষেত্রে এটাকে বলে যে আর্লি ডিটেকশন সিস্টেম আর কি। এখন অনেক জায়গায় AI সিস্টেম ইন্টিগ্রেটেড করা হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা খুব আর্লি যে কোনো মানে ইনক্রিজ অফ এনি ডিজিজ, ইনফেকশাস ডিজিজ পিক আপ করতে পারে। ডেটাবেজের সাথে ও কানেক্টেড থাকবে এবং ও নিজেই পিক আপ করবে। তো এই জিনিসগুলো যেমন বহির্বিশ্বে অনেক জায়গায় ইনকর্পোরেট করা হয়েছে এবং WHO সার্ভেলেন্সের জন্য জোর দিচ্ছে বারবার, গ্লোবাল যে ইনিশিয়েটিভগুলো আছে তার পার্ট হিসাবে। সেকেন্ড পয়েন্টটা আমি আপনার কোয়েশ্চেনের যে আমি মনে করি যে রিয়েল টাইমই আমাদের ক্লিনিশিয়ানদের সাথে এই সার্ভেলেন্সের ডেটা কমিউনিকেট করা উচিত, যে বাংলাদেশের সিচুয়েশন এবং প্রত্যেক হসপিটালে তাদের যে ডেটা। কারণ দেখা যায় যে আমরা ইভেন একটা হসপিটালের সার্কুলেশন কেমন বাড়তেছে না কমতেছে সেটাও আমরা জানতে পারি না রিয়েল টাইমে। তো এই জায়গাতে আমার মনে হয় যে সরকারের আরও বেশি জোর দেওয়া উচিত এবং এই সক্ষমতা বাড়ানো উচিত। কিন্তু একই সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যে বিষয়টা আছে সেটাও তো খুব গুরুত্বপূর্ণ।
কারণ বাংলাদেশেও তো অনেকগুলো সংগঠন, আমি একটু ডক্টর ফজলে রাব্বি আপনার কাছে যদি আসি, যে সেটা হচ্ছে আমরা সবসময় শুধু সরকারকেই বলছি, কিন্তু বাংলাদেশে অনেক বেসরকারি সংস্থা অনেক ভালো কাজ করছেন এবং এই সার্ভিলেন্সের বিষয় নিয়ে বা বিভিন্ন ধরনের গবেষণা করছেন। তাহলে এই আপনাদের বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান, প্রাইভেট যে সংগঠন বা সংগঠনগুলো আছে, তারা কেন একসাথে এই কাজটা করতে পারছেন না, বা সেটা করতে হলে কি করা উচিত? না, আসলে কি আমাদের ভিতরে তো সমন্বয়ের একটা অভাব আছে। প্রথম কথা, আমি আমি নিজে আইডিসিআর এ মানে হয়তো কোনো ট্রেনিং দেওয়ার জন্য হার্ডলি বছরে 1-2 বার গিয়েছি, বা আইডিসিআর এর কোনো গবেষককে আমি হয়তো বিশ্ববিদ্যালয়ে কখনো আনতেই পারিনি, ওনাকে দাওয়াতি দেওয়ার সুযোগ হয়নি। তো আমার মনে হয় আইডিসিআর বলেন, বিএসএমএমই বলেন, আইসিডিডিআরবি বলেন, যারা ক্রেডিবল কিছু রিসার্চ করে, তাদের সব ক্লিনিশিয়ান, রিসার্চার, সায়েন্টিস্ট সবাইকে প্ল্যাটফর্মে আনার জন্য আপনার প্রতি বছর একটা 3 দিনের একটা সম্মেলন করা যেতে পারে। হ্যাঁ, এটা হলো সবচেয়ে কুইক রেমেডি যেটা বাইরে হয়ে থাকে। যেমন এই যে প্যান্ডেমিক সায়েন্স ইনস্টিটিউট, যেখানে ডক্টর জাকিউল কাজ করছেন, ওনারা কিন্তু প্রতি বছর একটা সম্মেলন করেন এবং সেখানে সারা ওয়ার্ল্ডের, প্রায়োরিটি ইউকে থাকে, যুক্তরাজ্যের বাইরেও সারা পৃথিবীতে যারা প্যান্ডেমিক ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো নিয়ে কাজ করছেন তাদেরকে ইনভাইট করে নিয়ে আসেন। এবং প্রতি বছর কিন্তু 2 দিন বা 3 দিনের একটা চর্চা হয়, ব্রেইন স্টর্মিং হয়, যে গত বছর কোথায় ছিলাম, এই বছর আমরা কোথায় আছি, আর আগামী বছরের আমাদের কার কি পরিকল্পনা। তো আমার মনে হয় এটা একটা উদ্যোগ নিতে পারেন আমাদের সিডিসি বা ডিজিএইচএস, যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে, এটা 300-400 জনের একটা বড় সম্মেলন হতে পারে 2 দিন 3 দিন ব্যাপী, যেখানে সবাই সবার কাজগুলো উপস্থাপন করবেন, আমরা একজনকে চেনা জানার সুযোগ পাবো, কোলাবোরেট করার সুযোগ পাবো এবং তথ্য উপাত্তগুলো শেয়ার করতে পারবো। 2 নম্বর কুইক উপায় হতে পারে আইডিসিআর এর জন্য, আমরা প্রত্যেকদিন মোবাইল খুললেই কিন্তু পাচ্ছি মাছ বাজারের অ্যাড, ফিশ বাজারের অ্যাড, এইটার অ্যাড, পূর্বাচলে প্লট নেওয়ার অ্যাড, সেইটা নেওয়ার অ্যাড। তাহলে সরকারি মেসেজও কিন্তু আমরা পাচ্ছি। দেখেন 1,80,000 হেলথ কেয়ার ওয়ার্কারের মোবাইল নাম্বার সরকারের কাছে আছে, আইডিসিআর এর কাছে এটা পাওয়া কোনো বিষয়ই না। এবং একটা টেক্সট মেসেজ দেওয়া বিনামূল্যে, এটা সরকার, তথ্য মন্ত্রণালয়ের এই সিস্টেম ইন প্লেস আছে। ওনারা কি কখনো একটা টেক্সট দিয়ে আমাদের জানিয়েছেন যে আমাদের এইবারের সার্ভিলেন্স সিস্টেমে রিও ভাইরাস 5টা আমরা পেয়েছি, বা আমরা 5টা এইচএমপিভি ভাইরাস পেয়েছি, বা আমাদের এই মাসের জানুয়ারি 2024 সার্ভিলেন্স বলছে এই ভাইরাস এই মুহূর্তে দেখা যাচ্ছে। এটা তো হাফ এন আওয়ারের কাজ। না, এমনকি একটা অ্যাপও কিন্তু ডেভেলপ করা যেতে পারে। এটা তো আসলে আপনি টেক্সট মেসেজ না দিলে অ্যাপে পুশ নোটিফিকেশন দিতে তো কোনো পয়সা খরচ হয় না। সো আপনার এটা, আমাদের তো অনেক অ্যাপ আছে। জি, এগুলো হলো উদ্যোগ, চিন্তার অভাব। এবং যারা এই ধরনের প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে থাকবেন তাদের একটা ভিশন থাকতে হবে, আমি প্রতিষ্ঠানটাকে কোথায় নিয়ে যেতে চাই, আমি কিভাবে কি করতে চাই। এটা তো গতানুগতিক 9টা-5টা অফিস করলে আর আপনি চাকরি করলে এটা কখনো উন্নতি হবে না। আমার মনে হয় এটা ভেঙে বের হয়ে আসা উচিত, উদ্যোগী হওয়া উচিত, উদ্যমী হওয়া উচিত এবং নতুন আইডিয়া নিয়ে অ্যাপ্লাই করা উচিত। সরকার কিন্তু, আমার কাছে সব সময়ই মনে হয়েছে যে সরকার এই ধরনের উদ্যোগী আইডিয়া বা ইনোভেটিভ আইডিয়াকে এন্টারটেইন করার জন্য বসে থাকে, কিন্তু সমস্যা হলো আমাদেরকে তো এটা প্লেস করতে হবে তাদের সামনে। জি, ডক্টর জাকিউল হাসান, সেটা হচ্ছে আরেকটা বিষয়, সেটা একটু আলোচনা আসা দরকার। সেটা হচ্ছে আপনি যেহেতু এই ধরনের সংক্রামক ব্যাধি যেগুলো আপকামিং বা আমরা বলছি প্রায়োরিটি প্যাথোজেন, এগুলো নিয়ে কাজ করেন, ওয়ান হেলথ যে কনসেপ্ট, এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। যে আমরা দেখতে পাচ্ছি যে পশুর, পাখি থেকেও প্রচুর ভাইরাস কিন্তু মানুষে সংক্রমিত হচ্ছে, যেটা আগে এরকমভাবে হয়নি। এই বিষয়টা আপনি যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন যে এই ওয়ান হেলথ কনসেপ্টটা কি। থ্যাংক ইউ কোয়েশ্চেনটা করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি যে প্রায় ওভার 70%, 70% বেশি যে ভাইরাসগুলোকে আমরা বলি ইমার্জিং ভাইরাস বা নতুন ভাইরাস, এগুলো কিন্তু নভেল বলি, এগুলো সবই আসছে কিন্তু অ্যানিমাল থেকে। এবং আপনি যদি প্যান্ডেমিক করেছে যে প্যাথোজেনগুলো দেখেন, আমাদের কোভিড-19 বা প্রিভিয়াসলি ইনফ্লুয়েঞ্জা, বেশিরভাগ ভাইরাস, স্প্যানিশ ফ্লু, হ্যাঁ, মেজর প্যান্ডেমিক ছিল। এবং 2009-এর যে H1N1 PDM প্যান্ডেমিক ভাইরাসটা, সেটাও কিন্তু সোয়াইন ফ্লু যেটা, সেটাও অ্যানিমাল থেকে এসেছে। তো এই জন্য আমরা যদি আইসোলেটেড শুধু হিউম্যান হেলথ নিয়ে কাজ করি, এটা ইনকমপ্লিট হয়ে যাবে, কারণ ভাইরাস স্পিল ওভার হয় অ্যানিমাল থেকে হিউম্যানে। এই জন্য এখন গ্লোবালি যে ইনিশিয়েটিভগুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ হচ্ছে ওয়ান হেলথ অ্যাপ্রোচ।
টু প্রিভেন্ট প্যান্ডেমিক। তার মানে মানুষ পুরো প্রাণীকুল, হ্যাঁ পুরা মানে পুরা প্রাণীকুল, অ্যানিমাল, আমাদের যে পরিবেশ এবং মানুষ। যেমন আমরা কমনলি রিও ভাইরাসের কথা বলছি, সেটা হচ্ছে আসে ব্যাট থেকে। তার মানে আমার অ্যানিমাল সার্ভেলেন্সও করতে হবে ব্যাট ভাইরাস, যেহেতু বাদুড় থেকে আসে। নিপা ভাইরাসও একইভাবে বাদুড় থেকে আসে। এই জন্য আমাদের শুধু হিউম্যান সার্ভেলেন্স করাটা যথেষ্ট না, আমাদের অ্যানিমালে রেগুলার সার্ভেলেন্স করতে হবে যে কোন ধরনের ভাইরাসে আক্রান্ত হচ্ছে, কেন হচ্ছে। এনভায়রনমেন্টের কথায় আমি আসি। এনভায়রনমেন্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের মতো দেশে যেখানে অ্যানিমাল পশু এবং মানুষের মধ্যে যে ইন্টারাকশনটা খুব কাছাকাছি, আগের চেয়ে অনেক। দেখবেন যে আমরা যদি পোলট্রি মার্কেটে যাই, পোলট্রিতে কিন্তু H5N1 নামে ভাইরাস থাকে, যেটা খুবই সিরিয়াস ভাইরাস, এবং আমরা রেগুলার ইন্টারাকশন করছি। আগের ক্লাইমেট চেঞ্জের জন্য এবং এই যে বন ধ্বংসের জন্য দেখা গেছে যে বাদুড়ের যে আগের বাসস্থান ছিল, সেখান থেকে তারা কিন্তু লোকালয়ের কাছাকাছি চলে আসতেছে। আগে হয়তো দেখা যেত অনেক দূরে কোন একটা জঙ্গলের ভেতরে কোন একটা গাছে তারা ঝুলে থাকতো, আমরা বাদুড় দেখতাম না ওইভাবে। কিন্তু এখন দেখা গেছে যে উঠানে বাদুড় চলে আসতেছে, এবং বাদুড় তাদের যেহেতু হ্যাবিটাট লস হয়ে গেছে, তারা খাবারের জন্য কাছাকাছি চলে আসতেছে। এবং আমরা যে ফ্রুট প্ল্যান্টেশন করি, এবং মালয়েশিয়াতে প্রথম যখন নিপা ভাইরাসের আউটব্রেক হয়, সেখানেও কিন্তু দেখা গেছে যে পিগ দিয়ে হয়েছিল, এবং পিগ ফার্মগুলোর পাশে তারা হচ্ছে ফ্রুটের অর্থাৎ ফলের বাগান লাগাইছিল, এবং ওই ফলের বাগানগুলোতে বাদুড় এসে বসতো, তারা যে অর্ধেক খাওয়া ফল নিচে ফেলে দিত, সেটা খেয়েই হচ্ছে প্রথমে পিগের হয়, তারপরে মানুষের হয়। এবং একইভাবে বাংলাদেশেও কিন্তু হাফ ইটেন যে ফ্রুট, সেটা থেকেও আমাদের এই মানুষ ইনফেক্টেড হয়েছে আর কি। তো এই জন্য আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা ডক্টর ফজলে রাব্বি বলেছেন, সেটা হচ্ছে যে সমন্বয়। এবং এখানেও যারা আমাদের ডিফারেন্ট মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি, এনভায়রনমেন্টাল মিনিস্ট্রি, এবং আমাদের যারা অ্যানিমাল নিয়ে কাজ করেন, এই ইন্টার মিনিস্ট্রিয়াল এক ধরনের সমন্বয় দরকার ওয়ান হেলথ অ্যাপ্রোচটাকে সাকসেসফুল করার জন্য। জি, ডক্টর জাকিউল হাসান এবং ডক্টর ফজলে রাব্বি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আসলে আরও অনেক কিছু হয়তো আলোচনা ছিল, বা আমরা হয়তো ভবিষ্যতে আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে, কারণ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, প্ল্যানেট হেলথ একাডেমিতে থেকে সুরক্ষা প্রতিদিন থেকে আজকে বিদায় নিচ্ছি। কিন্তু যে বিষয়টা আমরা আজকে পরিষ্কার করতে চেয়েছি, সেটা হচ্ছে যে HMPV বলেন বা রিও ভাইরাস বলেন, কোনোটি আসলে সেরকম প্রাণঘাতী বা মারাত্মক কোনো ভাইরাস নয়। সুতরাং আপনারা আতঙ্কিত হবেন না। কিন্তু একই সঙ্গে কোভিডের সময় আমাদের যে স্বাস্থ্য সুরক্ষার যে প্রস্তুতি আমরা নিয়েছিলাম, বা যে নিয়মকানুনগুলো আমরা মেনে চলতাম, সেটা কিন্তু যে কোনো ভাইরাসকে প্রিভেনশনের জন্যই খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা প্যান্ডেমিক বা অতিমারি থাকুক বা না থাকুক, আমরা চেষ্টা করব যে আমাদের প্রতিদিনের জীবনাচরণে সেগুলোকে সংযুক্ত করে নিতে, এবং আমরা সেগুলো মেনে চলতে চেষ্টা করব। তাহলে কিন্তু আমরা অনেক ধরনের রোগ থেকে মুক্ত থাকতে পারবো। শুধু আমরা না, আমরা এবং আমাদের পরিবারের সবাই, আমাদের সমাজের সবাই। এটুকু আশা করে শেষ করছি আজকে। ভালো থাকবেন। নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে আগামী দিন।